বাড়িতেই 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করে। আমার 3 ভাই, সকলেই আমার ছোট। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল, যার বয়স ছিল মাত্র 10 বছর। তাদের কিন্তু কেউ নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিতে বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা, পঙ্গু ছিলেন। ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তিনিও জীবন হারান। রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামিল উদ্দিন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই সাথে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, তাকেও হত্যা করে। আব্দুর রব সানিবাদ, যিনি স্বাধীনতার সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত সহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। প্রতিটি সংগ্রাম, মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান রয়েছে। 75-এর পর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করি, সেখানেও শহীদের তালিকায় ছাত্রলীগের সংখ্যাটাই বেশি। বারবার আঘাত এসেছে, একের পর এক কু হয়েছে, হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সেখান থেকে বাঙালি জাতিকে উদ্ধার করে আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি। 15ই আগস্ট আমার ছোট বোন রেহানা আর আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 6টি বছর প্রবাসে আমরা কাটাই। এরপর আমি সুযোগ পাই বাংলাদেশে ফিরে আসতে, বলতে গেলে অনেকটা জোর করে ফিরে আসি। যে দেশে আমার পিতামাতার ঘাতকের দল, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, তাদের বিচার করা যাবে না। অর্থাৎ আমি একজন মানুষ হিসেবে আমার বাবা মা ভাইয়ের বিচার চাইতে পারবো না। সেই বিচারহীনতার সংস্কৃতি ছিল বাংলাদেশে। যে দেশে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করেছিল। মা বোনদেরকে ধরে নিয়ে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করত। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়েছিল তখন। সেই অবস্থায়ও কিন্তু আমি দেশে ফিরে এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে, যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। যে আদর্শ বুকে ধারণ করে লাখো শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই শহীদের মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল। এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম। প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি, এরপর আসতে পারিনি। আবার বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাস, দুর্নীতির দেশ হয়েছিল। প্রায় 8টি বছর সময় নষ্ট হয়। 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 300 সিটের মধ্যে 233টা সিট পায়। বাংলাদেশের মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি। 2009 সাল থেকে 2024 সাল এই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী 2020 সালে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2021 সালে উদযাপন করি, তখনই কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এবং জাতিসংঘ স্বীকৃতি দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সে ভাষণও ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান করে দেয়। কারণ যে ভাষণ পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক, অসামরিক নেতারা ভাষণের মধ্য দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে, সেই ভাষণগুলির মধ্যে প্রায় 2500 বছরের সকল ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে তার স্থান পেয়েছে।
বাংলাদেশে এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে, কিন্তু আন্তর্জাতিক ভাবে তো তার স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ নিয়েছিলাম এবং ইউনেস্কো কর্তৃক সেটা স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের উন্নয়ন, এটা তো শুধু একথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি। এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য। আমরা দেশের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ সমাজ, যারা এদেশের একদিন কর্ণধার হবে, তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম, যেখানে ছিল অনবরত সেশন জট। সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষার পরিবেশ তৈরি করি। সাথে সাথে ব্যাপকভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয়, তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আমাদের দেশে মাত্র একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল, কোনো মোবাইল ফোন ছিল না, ডিজিটাল ফোন ছিল না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং টেলিভিশন রেডিওকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, ব্যাংক, বিমান থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছিলাম একটা লক্ষ্য নিয়েই, যে আমাদের তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের দেশের উন্নয়নের যত পরিকল্পনা আমরা নিয়েছি, সে পরিকল্পনাগুলি ছিল একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত। আমার গ্রাম আমার শহর, সেভাবে যেন প্রত্যেকটা গ্রাম গড়ে ওঠে এবং প্রত্যেকটা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, সেই ব্যবস্থাও আমরা করেছিলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব, প্রতিটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ডিজিটাল সেন্টার খুলে দিই, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের দেশে একসময় মানুষ কোনো ইন্টারনেট ব্যবহার করতো না, আজকে 13 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। মোবাইল ফোন ছিল না, সেই মোবাইল ফোনও উন্মুক্ত করে দিই এবং এখন 18 কোটি সিম ব্যবহার হয়। এবং এর জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ইন্টারনেট সার্ভিস ব্যবস্থা করা হয়েছে, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে উঠুক, সেটাই চেয়েছি। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 96 সালে সরকার এসেই নির্মাণ করি, যাতে করে বিজ্ঞানের দিকে মানুষ ঝোঁকে, গবেষণায় প্রতি মনোযোগী হয়। কারণ বিজ্ঞানের বিকাশ ছাড়া কখনো কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। সেই জন্য এই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এরপরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, এভিয়েশন এবং এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয়, বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি। মেডিকেল বিশ্ববিদ্যালয়, সবগুলি কিন্তু আওয়ামী লীগের করা, আওয়ামী লীগের হাতে করা। একটার পর একটা ইনস্টিটিউট করে দিয়েছি, ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করেছে। পাবলিক সার্ভিস কমিশনে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হওয়া শুরু করে। ছেলে মেয়েরা যথাযথভাবে মেধার ভিত্তিতেই কিন্তু চাকরি পেয়েছে, কাজ পেয়েছে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়ে, যেখান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে সবাই যেন কাজ করতে পারে, কর্মসংস্থান ব্যবস্থা যাতে হয়। ব্যাপক হারে যেন বিদেশি বিনিয়োগ আসে, সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিই এবং সেই বিনিয়োগ এসেছে। 2009 সালে সরকার এসে আমি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি 2010 থেকে 2021। যার লক্ষ্য ছিল বাংলাদেশকে আরো উন্নত করা, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করা, আধুনিক বিশ্বের সঙ্গে যাতে তাল মিলিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা, এবং সেটাই আমরা কিন্তু করেছিলাম। আজকে আমাদের এটা বললে চলবে না যে মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এর সব কিছুই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এদের স্বাধীন না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম? পাকিস্তানের একটা প্রদেশ। পাকিস্তান না বলে একজন বাঙালি কিন্তু সেক্রেটারি হতে পারেনি, একজন বাঙালি কিন্তু মেজর জেনারেল পর্যন্ত যেতে পারেনি, মাত্র মেজর হিসেবে থাকতে পারত, একজন মাত্র কর্নেল ছিল।
পাকিস্তান আমলে কিন্তু আমাদের শিক্ষার কোনো উচ্চশিক্ষার সুযোগই ছিল না। এমনকি বিদেশে যেতে হলে ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো, আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো। সেটা আমার নিজের অভিজ্ঞতা আছে। 69 সালে যখন আমি বিদেশে যাই, ওই করাচিতে যে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে। কিন্তু দেশ স্বাধীন হবার পরে তো সেটা ছিল না। আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না, ওই পাকিস্তানে যেই করতে হতো। কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই সকল সুযোগ আমরা পেয়েছি। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস। এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে, সংবিধানকে ধ্বংস করা, জাতীয় পতাকা ধ্বংস করা, অনেক চেষ্টাই করা হয়েছে। কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি, যে সংবিধান পেয়েছি, যে স্বাধীনতা পেয়েছি, তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেবে এ শক্তি তাদের হয়নি এখনো। এটা তাদের দুর্বলতার প্রকাশ। তারা একটা দালান ভাঙতে পারে, কিন্তু ইতিহাসকে তারা ধ্বংস করতে পারে না। ইতিহাস কিন্তু তার প্রতিশোধ নেয়, এটাও তাদের মনে রাখতে হবে। একবার মুছে ফেলা হয়েছিল 75-এর পর, এরপরে আবার এখন শুরু। যারা এটা করছে তারা তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। তাদের কাছে বোধহয় বাংলাদেশের স্বাধীনতাটা পছন্দ হয় না, ওই পাকিস্তানিদের মানে অধীনে থাকা আর তাদের পদলেহন করাটাই তাদের বোধহয় পছন্দ। আজকে অন্তত আমরা বলতে পারি, জাতির পিতার স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন গড়ে তোলেন, তখনও কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই দিতেন, বিনামূল্যে কাপড় চোপড় দিয়েছেন, প্রত্যেক বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে দিয়ে গেছেন এবং পথ দেখিয়ে দিয়ে গেছেন। আর তারই পদকে অনুসরণ করে আমরা বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে কিন্তু উন্নত করেছি। আজকে আমরা বিনামূল্যে পাঠ্য পুস্তক দিতাম 1 জানুয়ারি। আমার প্রশ্ন, এবছরে কেন এখনো বই দিতে পারলো না? ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, এখনো বই দিতে পারেনি। অথচ কোভিডের সময় যখন অর্থনৈতিক মন্দা বিশ্বব্যাপী, তখন আমরা ঠিক 1 জানুয়ারি আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছিলাম সময় মতো। তাদের পড়াশোনা, স্কুলে যাওয়া বন্ধ ছিল, অনলাইনে পড়াশোনা করা বা টেলিভিশনের মাধ্যমে একটা ক্লাসগুলি সেটা তুলে ধরা তাদের কাছে। ঘরে বসে আমার ঘর আমার স্কুল, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পড়াশোনা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাই আমরা করে দিয়েছিলাম। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে শুরু করে সবগুলি কিন্তু উন্নতি আমরা করেছি। মাদ্রাসার শিক্ষার উন্নতি করেছি, স্বীকৃতি দিয়েছি, কমই মাদ্রাসাকেও আমরা স্বীকৃতি দিয়েছি। এবং অনেক মাদ্রাসা আমরা সরকারিকরণ বা সেগুলি আমরা যাতে আমাদের সব রকম সহযোগিতা পাই সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের শিক্ষা যাতে কোনো মতে ক্ষতি না হয়, প্রত্যেকটা ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, প্রি প্রাইমারি শিক্ষা আমরাই প্রতিষ্ঠিত করি। এবং সেই সাথে সাথে মায়ের নামে আমরা একটা বিশেষ অনুদান পাঠাতাম বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য। উপবৃত্তি দেওয়া, বৃত্তি দেওয়া এবং উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া, সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম যাতে আমাদের গরিব মেধাবী ছেলে মেয়েরা যথাযথভাবে পড়াশোনা করতে পারে। সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। 4 কোটির উপর শিক্ষার্থী এই সুযোগ পেত। এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, আমরা যখন দেশে ফিরে আসি ওই বাড়িটি আমরা তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন আমরা 2 বোন জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে, এবং সেখানে একটি মিউজিয়াম করেছিলাম সেই স্মৃতি রক্ষার জন্য। আর সেই ট্রাস্টের মাধ্যমে ছাত্র ছাত্রীদের আমরা বৃত্তি দিতাম, কম করে হলো 500 টাকা, উপরে 2000 টাকা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যারা পড়তো সকলের জন্য এই বৃত্তি উন্মুক্ত ছিল। 1800 শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিতাম। তাছাড়া অনেক দুস্থ এবং গ্রেনেড হামলা হতো, নিহত পরিবার, তাদেরকে মাসহারা দিতাম।
কোভিডের সময় এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আমি ফান্ড করে দিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে, যেখান থেকে কোভিডে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করা। আমরা ভূমিহীন গৃহহীনদের ঘর বাড়ি করে দিই। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে আমি বিশেষ তহবিল গঠন করে দিই, যেখানে জমি পাওয়া যেত না সেই জমি ক্রয় করে ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর বাড়ি করে দেওয়া। যাদের ঠিকানা ছিল না তাদের আমি ঠিকানা দিয়েছিলাম। এমনকি এই আশ্রয়ণ প্রকল্পের থেকে পুলিশের চাকরিও পেয়েছে আমাদের অনেক ছেলে মেয়ে, কারণ তাদের ঠিকানা হয়েছিল, আগে তাদের ঠিকানা ছিল না। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সমগ্র জেলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, সকলের একটা মর্যাদা থাকবে। ঢাকা শহরে বস্তিবাসীর জন্য আমি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে সেখানে তাদের থাকার ব্যবস্থা ভাড়া ভিত্তিক, বস্তিতে যে ভাড়া দিত সেই ভাড়া দিয়ে যা থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। আমাদের দেশের যারা সুইপার, হরিজন, দলিত শ্রেণী তাদেরকে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমাদের বেদে, কুষ্ঠরোগী, হিজড়া, প্রতিটি অনগ্রসর যারা তাদের জন্য বিনামূল্যে ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছি। বাংলাদেশে আমি যখন 96 সালে সরকার গঠন করি মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল। আমি 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম। কিন্তু পরবর্তীতে 8 বছর পর যখন আবার সরকার আসি তখন পেয়েছিলাম মাত্র 3200 মেগাওয়াট। আমরা উদ্যোগ নিই, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, প্রতিটি ঘর আলোকিত করব। আমাদের কথা রেখেছি, প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, প্রতিটি ঘর আলোকিত করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে একটি মানুষও কুড়ে ঘরে বাস করবে না, নিজের পক্ষে একটা টিনের ঘরেও হলেও তাদের দেব। সেটা কিন্তু আমরা দিতে পেরেছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি যাতে মানুষ বাঁচতে পারে। খেলাধুলায় আরো আগ্রহী যাতে হয়, ক্রিকেট টেস্ট ম্যাচ সেটাও আমার সময় অর্জন করা এবং সেই সঙ্গে তাদের ট্রেনিং করানো। ক্রিকেট, ফুটবল বা দেশীয় খেলা, হকি, প্রত্যেকটা খেলার সুযোগ আমরা করে দিয়েছি এবং ছেলে মেয়ে উভয় সুযোগ পেত। আমাদের সে প্রাইমারি স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের মাধ্যমে সেই ছোট্টবেলার থেকে যাতে তারা খেলতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আজকে কি দুর্ভাগ্য আমাদের, আমাদের মেয়েরা ফুটবল খেলতে যে অনেক দেশ থেকে কিন্তু তারা জয়ী হয়ে এসেছে, বাংলাদেশের সুনাম করে এসেছে। আজকে আমাদের দেশে তারা খেলতে পারছে না কেন? মেয়েদের খেলার অধিকার নাই কেন, সেটা আমার প্রশ্ন। তাদেরকে কেন বাধা দেওয়া হলো? যারাই বাধা দেন তারা কি ভুলে যান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেন তখন কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একজন নারী, তিনি বিবি খাদিজা। তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে কথাটা তাদের ভুললে চলবে না। মায়ের পেটেই সন্তান জন্ম নেয়, আর সেই মায়ের জাতিকে অবমাননা করা কেন, সেটা আমার প্রশ্ন। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, এই সংস্কৃতি তো আমাদের অধিকার, সকলের অধিকার। এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতে পারে না, আর ইসলাম ধর্ম কখনো তা বলে না। কিন্তু আজকে আমরা দেখছি শুধু মেয়েদের খেলতে যে দেওয়া হয় না তা না, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়। এটা কেমন ধরনের কথা? শিক্ষক আমাদের গুরুজন, তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। আর সেই সম্মান যে আমরা দেখাই সেটা তো আপনারা জানেন। এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক তাদেরকে আমি সম্মান করতাম। আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আমি সম্মান করতাম, তাদের পা ধরে সালাম করতাম, কারণ শিক্ষক গুরুজন। কিন্তু আমি জানি না এই কোটা আন্দোলনের নামে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলা হলো যে ছাত্র ছাত্রীরা শিক্ষকদের অপমান করে, তাদের গলায় জুতার মালা পরায়, তাদেরকে গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে জোর করে পদত্যাগ করায়।
কেন এই ধরনের বেয়াদবি কেন শেখাবে বা এই শিশুদের, কমলমতি শিশুদের এবং ছাত্রছাত্রীরা কেন এই বেয়াদবি করবে? আজকে ছাত্রছাত্রী শিক্ষকদের বয়কট করে। এই ধরনের অদ্ভুত আচরণ আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা।